ওয়েলকাম টু গ্রাসরুট। আমি স্বস্তিক। স্কুল সার্ভিস কমিশনের একটা ডেমো ক্লাস নিয়ে আমি আজকে হাজির হয়েছি। আমি আগামী অন্তত 40 মিনিটে সিন্ধু সভ্যতার কতগুলো জায়গা নিয়ে আলোচনা করব, বা হরপ্পা সভ্যতার কতগুলো জায়গা নিয়ে আলোচনা করব, এবং একই সঙ্গে আমরা কিছু এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন সেটাও কিন্তু প্র্যাকটিস করব। অর্থাৎ কম্বিনেশন অফ স্টাডি মেটেরিয়াল ডিসকাশন অ্যান্ড সলভিং অফ এমসিকিউ, এই দুটোকে নিয়ে আমরা আজকের এই সেশনটা শুরু করছি, বা আজকের এই সেশনটা আজকে আমরা এইভাবে পরিচালনা করব। দেখো, একটা জিনিস আমি আগেও একটা তোমাদের ইন্ট্রো সেশনে বলেছিলাম যে স্কুল সার্ভিস কমিশনের যে সিলেবাস, এটা যথেষ্ট, আর এটা তো নতুন করে বলার কিছু নেই, সেটা 3 মাসের মধ্যে শেষ করা প্রায় অসম্ভব। কাজেই আমাদের বাছাই করতে হবে কিছু জায়গা, যে জায়গাগুলো কঠিন বা যে জায়গাগুলো বোঝা, বা তোমরা নিজেরা ঠিক করবে যে কোন জায়গাটা সমস্যা রয়েছে। একটা চ্যাপ্টারে সব কিছু নয়, সেই পার্টিকুলার জায়গাগুলো বা কিছু নির্দিষ্ট কনসেপ্ট ধরে ধরে আমরা আলোচনা করব। এইটা হচ্ছে ডিসকাশন সেশন। আর আমরা যেটা করব, কিছু এমসিকিউ, কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব, যেখানে আমরা দেখানোর চেষ্টা করব যে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কত ধরনের এমসিকিউ হয়। এই নিয়ে আজকে আমাদের সেশনটা আমরা করব, এবং কথা না বাড়িয়ে প্রথমেই চলে যাই কতগুলো নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনায়। সিন্ধু সভ্যতার কতগুলো নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা, কিছু কনসেপচুয়াল জায়গা, যেটা হয়তো অনেকের সমস্যা হলেও হতে পারে। তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের প্রথম আলোচনার প্রথম অংশে। দেখো, এই যে পেজটা তোমরা দেখছো, এখানে অনেক কিছু লেখা আছে। এত কিছু নিয়ে আমরা আলোচনা করব না। আমাদের স্টাডি মেটেরিয়ালে অনেক কিছু থাকবে। স্টাডি মেটেরিয়াল তোমরা বাংলাতেও পাবে, কোনো অসুবিধা নেই। লেখা থাকবে অনেক কিছু। একটা স্টাডি মেটেরিয়াল, তাতে স্বাভাবিকভাবেই তথ্য অনেক কিছু দেয়া থাকবে, কিন্তু স্বাভাবিকভাবেই এর সব কিছু, এখানে যা যা লেখা আছে সব কিছু নিশ্চয়ই আমাদের লাইন বাই লাইন ধরে ধরে পড়ার দরকার হবে না, নিজেরাই এগুলো পড়ে বুঝতে পারবে। কিন্তু কতগুলো জায়গা, যে জায়গাগুলো অনেক সময় একটা কনফিউশন তৈরি করে, সেই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করবো। যেমন এই পাতাটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এর প্রথম যে লাইনটা, যেটা বোল্ডে করা আছে, দেখো এখানে কতগুলো শব্দ রয়েছে। যেমন প্রথম যে শব্দটা রয়েছে পরিষ্কার দেখা যাচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে আরবান। তারপর রয়েছে রিভারিং, তারপর প্রোটো হিস্টোরিক, এই জায়গাটাই সব থেকে বেশি গন্ডগোল করে না। তারপর হচ্ছে চ্যালকোলিথিক, তারপর হচ্ছে প্রোটো হিস্টোরিক। এই প্রোটো হিস্টোরিক শব্দটাই কিন্তু সব থেকে বেশি সমস্যা তৈরি করে। আরবান কথাটার মধ্যে সেই অর্থে খুব জটিলতা কিছু নেই, শহর কেন্দ্রিক বা নগর কেন্দ্রিক একটা সভ্যতা। কিন্তু এই কথাটার পেছনে একটা লম্বা ইতিহাস আছে। মানে একটা সভ্যতা যখন নগর কেন্দ্রিক হয়, তখন এটা বুঝে নিতে হয় যে সে অনেকটা রাস্তা ইতিমধ্যে অতিক্রম করে এসেছে। মানে একজন ক্রিকেটার, সে যখন সেঞ্চুরি করে ব্যাটটা তোলে, তার আগে সে কিন্তু 99টা রান করে ফেলেছে। ঠিক এটাও সেরকম, একটা সভ্যতা বা সংস্কৃতি নগরকেন্দ্রিক হয়ে গেছে মানে সে কিন্তু অনেকটা পথ অতিক্রম করেছে। অর্থাৎ রাতারাতি একটা শহর তৈরি হয় না। মানুষ একটা সময় থাকে যাযাবর, খাদ্য সংগ্রহকারী। আমি খুব অল্প কথায় বলছি, ভালো করে বুঝে নাও। মানুষ প্রথমে থাকে খাদ্য সংগ্রহকারী, যাযাবর। সে নিজের খাদ্য সংগ্রহ করে, ফুড গ্যাদার করে। সে খাদ্য প্রস্তুত করতে পারে না, মানে উৎপাদন করতে পারে না, কৃষিকাজ সে জানে না, এবং খাদ্যের সন্ধানেই তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে হয়। সেই কারণেই সে যাযাবর। এবার একটা সময় আসে যখন মানুষ কৃষিকাজ করতে শেখে, মোটামুটি মেসোলিথিক পর্বের শেষে বা নিওলিথিক, অর্থাৎ নব্যপ্রস্তর যুগে এসে মানুষ ভারতবর্ষে আমরা দেখেছি যে কৃষিকাজ শিখেছিল। এবং প্রথম কৃষিক্ষেত্রটি, ভারতবর্ষের প্রথম কৃষিক্ষেত্রটি আমরা কোথা থেকে পাই? আমরা পাই মেহেরগড় থেকে, যেটা বর্তমানে এই উপমহাদেশের একটা খুব গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক কেন্দ্র বা আর্কিওলজিক্যাল সাইট, যেটা বর্তমানে পাকিস্তানের মধ্যে পড়ে। সেইখানে আমরা প্রথম মেহেরগড় বলে যে জায়গাটি রয়েছে,
পাচ্ছি প্রথম কৃষিক্ষেত্র। তাহলে এটাও কিন্তু একটা এমসিকিউ প্রশ্ন হতে পারে যে কৃষিকাজ ভারতবর্ষের বা ভারতীয় উপমহাদেশের প্রথম কোথায় হয়েছিল, বা প্রথম কৃষিজীবী সম্প্রদায় আমরা কোথায় দেখতে পাব? তাহলে উত্তরটা হচ্ছে খুব পরিষ্কার, উত্তরটা হলো মেহেরগড়, যেটা বর্তমানে পাকিস্তানের মধ্যে পড়ছে। এবার এই মেহেরগড় সিন্ধু সভ্যতারও অনেক আগে। সেটা ছিল একটা গ্রামীণ সংস্কৃতি। মেহেরগড়ের সমাজ ছিল একটা গ্রাম সমাজ, একটা গ্রামীণ সমাজ। মেহেরগড়ের কৃষকরাই হচ্ছে এই উপমহাদেশের বা ইনফ্যাক্ট এন্টায়ার সাউথ এশিয়া বা সমগ্র দক্ষিণ এশিয়ার প্রথম কৃষিজীবী সম্প্রদায়। নব্যপ্রস্তর যুগের সংস্কৃতি এই মেহেরগড়, যেটা 1974 সালে একজন ফরাসি প্রত্নতত্ত্ববিদের নেতৃত্বে আবিষ্কৃত হয়, ডিসকভার্ড হয়, এক্সপ্লোরড হয়, যা ফ্রাঁসোয়া জারেজ হচ্ছে তার নাম। সেইখান থেকে একটু একটু করে কৃষি বিকাশ উন্নতি হতে হতে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছলো যখন তৈরি হলো কৃষিতে উদ্বৃত্ত, সারপ্লাস, মানে একটা জায়গার মানুষকে খাওয়ানোর পরেও অনেকটা বেঁচে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে এক্সট্রা, সারপ্লাস বা উদ্বৃত্ত। তাহলে কৃষিকাজ হচ্ছে একটা গ্রামের মানুষ কৃষিকাজ করছে, তারা নিজেদের খাদ্য চাহিদা মেটানোর পরেও অনেকটা খাদ্যশস্য বা যেটা তারা উৎপাদন করছে সেটা তারা বাঁচিয়ে ফেলতে পারছে। তাহলে তাহলে এই অতিরিক্ত অংশটা বা এই উদ্বৃত্তটা তারা কি করছে, এবার বিক্রি করার চেষ্টা করবে কার কাছে? যারা সেই জিনিসটা সেইভাবে তৈরি করে। তাহলে এইভাবে তৈরি হচ্ছে একটা বিক্রির বাজার, যেখানে সবাই বিভিন্ন গ্রাম থেকে, সবাই বলতে বিভিন্ন গ্রাম থেকে সেখানকার কৃষকরা বা পরবর্তীকালে ব্যবসায়ীরা তারা উদ্বৃত্তটা এনে রাখছে। সেই জিনিসটা যার দরকার সে সেখান থেকে কিনে নিয়ে যাচ্ছে। তাহলে বাজার মানে একটা বিকিকিনির কেন্দ্র, তাই তো? বিক্রয় এবং ক্রয়, ক্রয় এবং বিক্রয়ের কেন্দ্র হচ্ছে একটা বাজার। তাহলে সেই বাজার বা সেই ক্রয় বিক্রয়ের কেন্দ্রটিকে ঘিরেই কিন্তু তৈরি হয় প্রথম শহর, বা নগরায়নের প্রক্রিয়া এইভাবেই শুরু হয়। সুতরাং খুব পরিষ্কার কথা হলো, কৃষিতে উদ্বৃত্ত বাজার তৈরি করে এবং সেই বাজারকে ঘিরে তৈরি হয় শহর। এবং আমরা যারা শহরে থাকি তারা কেউ কিন্তু খাদ্য প্রস্তুতকারক নই, আমরা কেউ কিন্তু ফুড প্রডিউসার নই। স্বাভাবিকভাবেই অতিরিক্ত যদি উৎপাদন না হয় তাহলে শহরের লোক খাবে কি? তাহলে এই যে নগর কেন্দ্রিকতা সিন্ধু সভ্যতা, শুনতে সহজ যে তারা শহরে থাকতো, কিন্তু সেই শহরটা তৈরি করার জন্য যে কতদিনের স্ট্রাগল আছে, কতদিন ধরে কত কাঠখড় যে তাদের পোড়াতে হয়েছে, এইটা কিন্তু আমরা সহজে বুঝতে পারি। অর্থাৎ যাযাবর খাদ্য সংগ্রহকারী থেকে কৃষিজীবী, গ্রাম সমাজ থেকে ধীরে ধীরে উদ্বৃত্ত তৈরি করে বাজার, আর সেই বাজারকে ঘিরে একটা শহর। সুতরাং একটা লম্বা কাল পর্ব লাগে একটা সভ্যতাকে নগর কেন্দ্রিক হতে গেলে। সুতরাং এটা আমরা নিশ্চয়ই অনুমান করে নিতে পারি যে সিন্ধু সভ্যতা নগর কেন্দ্রিক মানে তার প্রস্তুতিটা শুরু হয়েছিল অনেক আগে। অর্থাৎ সিন্ধু সভ্যতার পরিণত পর্যায়ে আমরা যখন সিন্ধু সভ্যতার বড় বড় নগরগুলো দেখছি, সেই নগরগুলো রাতারাতি তৈরি হয়নি, তার পেছনে ছিল বহু যুগের বহু মানুষের সম্মিলিত সমষ্টিগত প্রচেষ্টা। অতএব নগরায়নের প্রথম শর্ত কৃষিতে উদ্বৃত্ত, সারপ্লাস এগ্রিকালচারাল প্রডিউস, এইটা হচ্ছে নগরায়নের প্রথম এবং প্রধান শর্ত। সুতরাং নিঃসন্দেহে আমরা এটা অনুমান করে নিতে পারি যে সিন্ধু সভ্যতার নগরায়ন কৃষির ব্যাপক বিস্তার, কৃষির উন্নতির কারণে হয়েছিল। সুতরাং সিন্ধুবাসীরা নগরে থাকতো, এই যে কথাটা আমরা বলি, এই কথাটা আংশিক সঠিক। শহরের বাইরে ছিল বিস্তীর্ণ গ্রাম, সেখানেও মানুষ থাকতো। তারা কি সিন্ধু সভ্যতার অন্তর্ভুক্ত মানুষ বা নাগরিক নয়? নিঃসন্দেহে তারাও এই সভ্যতার অংশ। সভ্যতা মানেই কেবলমাত্র শহর নয়, বা শহরের মানে যারা শহরে যারা থাকে সেই নাগরিক, অর্থাৎ শহরের মানুষজনই কেবলমাত্র একটা সভ্যতার ধারক ও বাহক তা কিন্তু নয়। শহর অনেক পরে তৈরি হয়, তার আগে গ্রাম তৈরি হয়, গ্রাম থেকে শহর। কৃষি
সেখান থেকে উদ্বৃত্ত বাজার তৈরি করছে, পাশাপাশি শিল্পেরও বিকাশ হতে হবে, সেটা ব্যবসা বাণিজ্যকে কি করছে, একটা পুশ করছে। সেখান থেকে সেই বাজারকে কেন্দ্র করে, সেই উদ্বৃত্ত বাজারকে কেন্দ্র করে তৈরি হচ্ছে একটা নগর। সুতরাং নগরায়নের প্রথম এবং প্রধান শর্ত কৃষিতে উদ্বৃত্ত। তার মানে সিন্ধু সভ্যতায় কৃষির উন্নতি ঘটেছিল, তাই উদ্বৃত্ত হয়েছিল। সুতরাং এটা থেকে আমরা অনুমান করে দিতে পারি যে সিন্ধু সভ্যতার অর্থনীতিরও প্রধান ভিত্তি ছিল কৃষি, এবং এই সভ্যতায় কেবলমাত্র শহরে নয়, শহরের বাইরেও বিস্তীর্ণ অঞ্চলে মানুষ থাকত, গ্রামাঞ্চলে মানুষ থাকত। ক্লিয়ার? আর একটা খুব ইম্পর্টেন্ট দিক হচ্ছে নগর পরিকল্পনা। দেখো, পরিকল্পনা করে তারা থাকছে, ব্যাপারটা কিন্তু ইজি নয়। আমরা এখন বর্তমানে ভারতবর্ষে কত শহর দেখি যার সিংহভাগই কিন্তু পরিকল্পনা বিহীনভাবে তৈরি হয়েছে, যে কারণে সেই নাগরিক জীবনে অনেক ধরনের সমস্যা আমাদের পোহাতে হয়, অনেক ধরনের সমস্যা আমাদের ভোগ করতে হয়। ধরো আজকে সল্টলেক সিটি কিংবা ধরা যাক রাজারহাট নিউ টাউন, যেগুলো প্ল্যান টাউনশিপ বা স্যাটেলাইট টাউনশিপ, সেখানে মানুষের জীবনযাত্রা অনেক স্মুথ। সব থেকে বড় কথা, সেখানে ট্রাফিক জ্যাম বলে জিনিসটা খুব কম হয়। ফলে আমরা উত্তর কলকাতা দিয়ে গাড়ি চালাতে বেশি স্বচ্ছন্দ বোধ করি, নাকি আমরা সল্টলেক রাজারহাটে গেলে গাড়ি চালাতে বেশি স্বচ্ছন্দ বোধ করি? খুব স্বাভাবিকভাবেই এইরকম আরো অনেক সুযোগ সুবিধা একটা পরিকল্পিত নগরে থাকে। তাহলে ভেবে দেখো, আজ থেকে মোটামুটি 4.5 থেকে 5,000 বছর আগে এই দেশেরই একদল মানুষ, তারা শুধু নগরায়ন প্রক্রিয়াকে সম্পূর্ণ করেছে তাই নয়, এটাকে পরিকল্পনা মাফিক তৈরি করে তার নাগরিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের দিকেও নজর দিয়েছে। অসাধারণ এক কথা। এবং খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, জল নিকাশি ব্যবস্থা। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, জল নিকাশি ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেম, এটাকেও তারা ডেভেলপ করেছে। কারণ অতিরিক্ত বৃষ্টি হলেই জল জমে। আমাদের আজকের ভারতীয় শহরগুলোতে প্রায় সর্বত্রই একই অবস্থা। তাহলে এই জল যাতে না জমে, জল যাতে বেরিয়ে যায় ঠিক মতো, জল নিকাশি ব্যবস্থা অর্থাৎ সুয়েজ সিস্টেম বা ড্রেনেজ সিস্টেম কত যত্ন করে তারা তৈরি করেছে ভেবে দেখো। এবং এই পুরো কর্মযজ্ঞটায় যে বিজ্ঞান এবং প্রযুক্তির তারা ব্যবহার করেছে, প্রথমত জিনিসটাকে তারা কনসেপচুয়ালাইজ করেছে, অ্যাডাপ্ট করেছে, কনসেপচুয়ালাইজ করেছে, তারপর সেটাকে অ্যাপ্লাই করেছে সাফল্যের সঙ্গে। সুতরাং নগর কেন্দ্রিকতা শব্দটার মধ্যে যেমন অনেক গভীরতা আছে, তেমনি পরিকল্পিত নগরী আমরা ছোট বয়স থেকে পড়েছি, ততটা বোধহয় গভীরভাবে কখনো খতিয়ে দেখিনি যে এটার মধ্যেও কতটা গভীরতা আছে, এই শব্দটার মধ্যেও কতটা গভীরতা আছে। নগর পরিকল্পনা আসলে যে কতটা কঠিন জটিল একটা কাজ, সেটা কিন্তু আমরা ওই এক কথায় যখন বলি পরিকল্পিত নগর, পরিকল্পিত নগরী সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য, সেটার মধ্যে কিন্তু ফুটে বেরোয় না। তাহলে এগুলো একটু ভাবতে হবে। ওকে, এবার দেখো নেক্সট যে শব্দটা আছে রিভারিন। রিভারিন তো না বোঝার কিছু নেই, নদীমাতৃক সভ্যতা। মানুষের বেঁচে থাকার জন্য, কৃষিকাজের জন্য জল দরকার, জলসেচ দরকার। কৃষির এত উন্নতি হয়েছে, সুতরাং নদীর জল ব্যবহার তারা নিশ্চয়ই করেছে, জলসেচ তারা নিশ্চয়ই করেছে, ক্যানেল খাল তারা নিশ্চয়ই খনন করেছে। এটাও কিন্তু একটা উন্নতি নিঃসন্দেহে। নেক্সট যেটা রয়েছে চ্যালকোলিথিক, এটার বাংলা করলে কি দাঁড়ায়? এটার বাংলা করলে দাঁড়ায় তাম্রপ্রস্তর যুগ। তাহলে একটা সময়ে ছিল প্রস্তর যুগ, সেটাকেও আমরা ভাগ করেছি পুরাপ্রস্তর, মধ্যপ্রস্তর, নব্যপ্রস্তর। তাহলে প্রস্তর বা পাথর এখানে হঠাৎ এত আলোচনায় আসছে কেন? আসলে পাথর দিয়ে তারা তৈরি করছে বিভিন্ন যন্ত্রপাতি। পাথরের তৈরি যন্ত্রপাতি অর্থাৎ একটা কোনো জিনিস সেটা পাথরের তৈরি, আবার সেটা তৈরি করতে গেলে যেটা লাগছে সেটাও পাথর দিয়ে তৈরি। কিন্তু যখন মানুষ ধাতুর ব্যবহার শিখবে, তখন সে তার যন্ত্রপাতিগুলো এবং তার দৈনন্দিন ব্যবহারের জিনিসগুলো সবগুলোই কিন্তু সবগুলোর ক্ষেত্রেই সে ধাতুর ব্যবহার করতে পারে। তাহলে এইখানে তামা হোক, পাথর হোক, লোহা হোক, এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি, তাম্র যুগ বা তার আগে বলি প্রস্তর যুগ, তাম্রপ্রস্তর যুগ, তাম্র ব্রোঞ্জ যুগ, লৌহ যুগ, এখানে কিন্তু দৈনন্দিন জীবনে আমি এক্সাক্ট কি জিনিসটা ব্যবহার করছি সেটা থেকেও বড় কথা হচ্ছে সেই জিনিসটা কি দিয়ে তৈরি হচ্ছে, কোন টুল, কোন যন্ত্রাংশ বা কোন যন্ত্র দিয়ে সেটা তৈরি হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে যন্ত্রপাতিগুলো কিসের তৈরি? পাথর একদম প্রাথমিক পর্যায়ে। তাম্রপ্রস্তর মানে তামার ব্যবহার শিখেছে, কিন্তু তখনও পাথরের ব্যবহার তারা ছাড়েনি, মানে যন্ত্রপাতি তৈরির ক্ষেত্রে।
অবশ্যই তারপর তাম্র ব্রোঞ্জ থেকে লৌহ যুগ, মানে যত উন্নত শক্ত মজবুত ধাতু আমরা ব্যবহার করতে শিখেছি তত আমাদের যন্ত্রপাতিগুলো আরো উন্নত হয়েছে। সুতরাং সিন্ধু সভ্যতা কিন্তু লৌহ যুগের সভ্যতা নয়, এটা যেন কোনোভাবে ভুল না হয়। এটা তাম্রপ্রস্তর বা তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা, অর্থাৎ মানুষ তামার ব্যবহার শিখেছে, যন্ত্রপাতি তৈরি করতে তামা ব্যবহার করেছে, কিন্তু তার সঙ্গে পুরনো যে অভ্যেস পাথরের তৈরি যন্ত্রপাতি, সেই পাথরকেও কিন্তু তারা ব্যবহার করতে ছাড়েনি। তাহলে এটা বেসিক্যালি একটা কি ট্রানজিটারি ফেজ, ট্রানজিশন ফ্রম স্টোন এজ টু কপার এজ, এর মাঝামাঝি জায়গায় রয়েছে সিন্ধু সভ্যতা। আর শেষ যেটা গোল পাকিয়েছি দেখে নাও, যে শব্দটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রোটো হিস্টোরিক, এই যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি, এই শব্দটা বাংলা হচ্ছে প্রায় ঐতিহাসিক। আমি একটু লিখে দিলাম, প্রায় ঐতিহাসিক মানে কি? প্রায় ঐতিহাসিক কথাটার অর্থ কি? প্রায় ঐতিহাসিক কথাটার অর্থ, আচ্ছা প্রায় ঐতিহাসিক কথাটার আগে আমাদের একটু জেনে নিতে হবে যে আর কি কি শব্দ হয় হিস্ট্রি দিয়ে। প্রথম যেটা হয় সেটা হচ্ছে প্রি হিস্ট্রি, প্রাক ইতিহাস। প্রাক ইতিহাস, সেটাকে সন্ধি করলে প্রাগ ইতিহাস। তারপর হচ্ছে এই প্রায় ইতিহাস, আর তারপর হচ্ছে ইতিহাস। তাহলে তিনটেই বলে দিই, ঝামেলা মিটে যাবে। এবং তিনটে বলতেই হবে, কিছু করার নেই। অর্থাৎ আমাদের প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে প্রায় ইতিহাস বা প্রি হিস্ট্রি। তাহলে প্রি হিস্ট্রি কথাটার মানে কি? প্রি হিস্ট্রি কথাটার মানে হচ্ছে যে সময় মানুষ লিখতে জানতো না, সেই সময়টাকে বলা হচ্ছে প্রাক ঐতিহাসিক যুগ। অর্থাৎ সেই সময়কালের মানুষদের কর্মকাণ্ড সম্পর্কে, গতিবিধি সম্পর্কে জানতে গেলে আমাদের তাদের ব্যবহার করা জিনিসপত্রের ওপর নির্ভর করতে হয়, অর্থাৎ প্রত্নতাত্ত্বিক উপাদান। ক্লিয়ার? আর্কিওলজিক্যাল সোর্স, প্রত্নতাত্ত্বিক উপাদান আমাদের ব্যবহার করতে হয়। বিভিন্ন আর্টিফ্যাক্টস হতে পারে, স্কেলিটন, মানুষের স্কেলিটন, কঙ্কাল হতে পারে। তবে লিখতে না পারলেও মানুষ কিন্তু এঁকেছে, মানুষের মনের ভাব মানুষ কিন্তু এঁকে প্রকাশ করেছে। তবে সেটা তো লিখিত উপাদান হতে পারে না, সেটাকে আমাদের প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যেই ধরতে হবে। গুহাচিত্র, একমাত্র গুহার গায়ে আঁকলেই সেটা থেকে যাবে, তাহলে তো নষ্ট হয়ে যাবে সেটা একটা সময়। তাহলে যে সময়কালের মানুষ লিখতে পারেনি, যে সময়কালের মানুষ একে মনের ভাব প্রকাশ করতে এবং তাদের সম্পর্কে জানার একমাত্র উপায় হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, সেই সময়টাকে বলা হয় প্রিহিস্ট্রি বা প্রাগইতিহাস। আর ইতিহাস মানে যে সময়কালের মানুষ লিখতে পেরেছে, আমাদের জন্য লিখিত উপাদান রেখে গেছে এবং সেগুলো পড়ে আমরা তাদের সম্পর্কে জানতে পারছি, এইটা হচ্ছে ঐতিহাসিক যুগ। আর প্রায় ইতিহাস মানে হচ্ছে সিন্ধু সভ্যতা যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ তারা লিখতে পেরেছে কিন্তু সেই লেখা আজও পড়ে ওঠা যায়নি। অর্থাৎ তারা একটা স্ক্রিপ্ট ব্যবহার করেছে যেটাকে বলা হচ্ছে আধা চিত্রায়িত লিপি, কোয়াসি পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট বলা হচ্ছে, কোয়াসি পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট বা আধা চিত্রায়িত লিপি। সেই আধা চিত্রায়িত লিপিগুলি কিন্তু আমরা পড়ে উঠতে পারিনি, সেগুলোর পাঠোদ্ধার এখনো হয়নি। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে এটাই যে তারা লিখতে পেরেছে, তারা লিখিত উপাদান আমাদের জন্য রেখেও গেছে, কিন্তু সেই লেখা আমরা পড়তে পারছি। তার মানে সিন্ধুবাসীদের গতিবিধি বা তাদের কর্মকাণ্ড জানার জন্যও আমাদের নির্ভর করতে হচ্ছে এক এবং একমাত্র প্রত্নতাত্ত্বিক উপাদানের ওপর, যেমনটা প্রিহিস্ট্রিতেও হয়। কিন্তু যেহেতু তারা লিখতে শিখে গেছিল, তাই আমরা তাদের কিন্তু প্রিহিস্টোরিক এজের বা প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা বলতে পারবো না। সেই জন্য বলা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ। ক্লিয়ার? পুরো ইতিহাসও বলতে পারবো না, কারণ সেই লিখিত উপাদান আমাদের কোনো কাজে লাগছে না। প্রাগৈতিহাসিক যুগের ক্ষেত্রে যেমন আমাদের এক্সক্লুসিভলি ডিপেন্ড করতে হয়, নির্ভর করতে হয় কেবলমাত্র, আবার বলছি এক্সক্লুসিভলি বা কেবলমাত্র প্রত্নতাত্ত্বিক উপাদানের মতন সিন্ধু সভ্যতার ক্ষেত্রেও তাই এটাকে আমরা ঐতিহাসিক যুগও কিন্তু বলতে পারবো না। অতএব আমাদের
এই যুগটার জন্য একটা তৃতীয় নামকরণের দরকার পড়ছে, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটা হলো প্রোটো হিস্টোরি। তাহলে এই জিনিসটা আমাদের কাছে পরিষ্কার হলো। এবার আমরা চলে আসব পরের অংশে। দেখো আর একটা কনসেপ্ট বুঝে নাও, এই সভ্যতাকে আমরা কি নামে ডাকবো? আমি তো সিন্ধু সভ্যতা এতক্ষণ ধরে ক্রমাগত বলে চলেছি, কিন্তু দেখো এবার এখানে একটা জিনিস ভালো করে দেখে নাও, সেটা হলো এটাকে বলা উচিত, যেটাখানে আমার পেছন দিয়ে যে স্ক্রিনটা দেখা যাচ্ছে সেখানে লেখা রয়েছে, বলা উচিত কিন্তু হরপ্পা সভ্যতা। নামকরণের ক্ষেত্রে আমরা হরপ্পা সভ্যতা কথাটাই হয়তো ব্যবহার করব। কেন হরপ্পা সভ্যতা কথাটা ব্যবহার করব? কারণ হরপ্পা ছিল প্রথম আবিষ্কৃত স্থান। দয়ারাম সাহানি প্রথম হরপ্পায় খনন কার্য শুরু করেন। সেই কারণে প্রত্নতত্ত্বের নিয়ম অনুযায়ী আমরা এটাকে হরপ্পা সভ্যতা বলবো, কারণ হরপ্পা ওয়াজ দি ফার্স্ট ডিসকভার্ড অ্যান্ড এক্সপ্লোরড সাইট। হরপ্পা হচ্ছে প্রথম আবিষ্কৃত স্থান যেখানে খনন কার্য চালানো হয়। তাহলে প্রত্নতত্ত্বের নিয়ম একটা সভ্যতা বা একটা সংস্কৃতির নামকরণ প্রথম আবিষ্কৃত জায়গার নাম অনুযায়ী হয়। তাহলে এই ফর্মুলা অনুযায়ী এই সভ্যতার নামকরণ হওয়া উচিত, এই সভ্যতার নাম হওয়া উচিত হরপ্পা সভ্যতা, অর্থাৎ শুড বি কল্ড হরপ্পান সিভিলাইজেশন, যেটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, শুড বি কল্ড হরপ্পান সিভিলাইজেশন ইনস্টেড অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। কারণ পরিষ্কার লেখা রয়েছে হরপ্পা ওয়াজ দি ফার্স্ট ডিসকভার্ড সাইট। শুধু তাই নয়, আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সভ্যতা ইন্ডাস ভ্যালি বললে তো একটা পার্টিকুলার জিওগ্রাফিক রিজিয়নকে বোঝায়, তাই না? আমি একটু যদি ম্যাপে চলে আসি, দেখো এই জায়গাটা হচ্ছে মোটামুটি কি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এই অংশটা, এই পুরোটা। কিন্তু দেখো আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় কিভাবে, এই জায়গায় দেখো কিভাবে সিন্ধু সভ্যতা ছড়িয়ে পড়েছিল। অর্থাৎ সিন্ধু উপত্যকার বা ইন্ডাস ভ্যালির যে জায়গাটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, তার বাইরে চলে গেছে এই সভ্যতা। ঠিক আছে, আমরা আরো একটা ম্যাপ দেখে নিতে পারি, সেই ম্যাপেও কিন্তু সেই একই জিনিস রয়েছে। হ্যাঁ, এক সেকেন্ড, আমি একটু আরেকটা ম্যাপেও একটু যাব। এই যে দেখো এইখানে আরো একটা অংশ রয়েছে, দেখো এই যে জায়গাটা, এই জায়গাটাও কিন্তু ইন্ডাস সিভিলাইজেশনের বাইরে। ঠিক আছে, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে ইন্ডাস ভ্যালি, তার বাইরে এখানে 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 সিন্ধু সভ্যতার, এখানে বিভিন্ন জায়গায় সিন্ধু সভ্যতার বিস্তার আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি করে এটাকে আমরা কেবলমাত্র ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বলে অভিহিত করব? করা উচিত নয়, এটাকে আমাদের বলা উচিত হরপ্পা সভ্যতা। কিন্তু এটা আমরা দেখব যে 1924 সালে তৎকালীন ডিরেক্টর জেনারেল অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের যিনি প্রধান, সেই স্যার জন মার্শাল 1924 সালে সারা বিশ্বকে জানাচ্ছেন যে ভারতীয় উপমহাদেশে একটি বহু পুরনো সভ্যতা সংস্কৃতির আবিষ্কার হয়েছে, খনন কার্য চলছে, যার নাম সিন্ধু সভ্যতা, ইন্ডাস সিভিলাইজেশন। তাহলে যেহেতু স্যার জন মার্শাল 1924 সালে এই শব্দগুলো ব্যবহার করে, কারণ তখন মনে হয়েছিল এই সভ্যতা বুঝি কেবলমাত্র সিন্ধু উপত্যকার মধ্যেই সীমাবদ্ধ, পরে দেখা গেল না, সেটা নয়। কিন্তু সেই সময় থেকে আজকে 100 বছর হয়ে গেছে, এই নামটাই কিন্তু জনপ্রিয় হয়ে গেছে। সেই কারণে আমরা এখনো কিন্তু আলগাভাবে সিন্ধু সভ্যতা বলে থাকি, যেটা মিসলিডিং, কারণ সিন্ধু উপত্যকার বাইরেও এই সভ্যতা কত দূর দূরান্তরে ছড়িয়ে গেছে এই ম্যাপটা হচ্ছে তার প্রমাণ। ক্লিয়ার? এবং আমি যদি দেখো এই ম্যাপটায়, যদি এই ম্যাপটা একটুখানি পরিষ্কার করে আরেকবার কতগুলো জায়গাকে চিহ্নিত করি, তাহলে জিনিসটা আরো তোমাদের কাছে পরিষ্কার হবে যে কতগুলো জায়গা, কত দূর পর্যন্ত ছড়িয়ে গেছে এই সভ্যতা। দেখো এটা হয়তো খুব বুঝতে পারবে না, কারণ স্ক্রিনটা হয়তো খুব, মানে লেখাটা হয়তো খুব ছোট, তোমাদের স্ক্রিনে কতটা আসবে জানি না। এইটা হচ্ছে সব থেকে পশ্চিম দিকের কেন্দ্র, সুতকাজেন্দার। ক্লিয়ার?
এটা দেখা যাচ্ছে না, এইখানে একটা জায়গা রয়েছে ঢাকা পড়ে গেছে। দাইমাবাদ সব থেকে দক্ষিণের কেন্দ্র, মান্ডা এই যে জায়গাটা সব থেকে উত্তরের কেন্দ্র, আর আলমগীরপুর বলে একটা জায়গা আছে যেটা আবার এই ম্যাপে আমরা দেখতে পাচ্ছি না, পরে আর একটা যেটা ম্যাপ আছে সেইখানে আমরা দেখতে পাবো। এই হচ্ছে আলমগীরপুর। দেখো আলমগীরপুরটা হচ্ছে সব থেকে পূর্ব দিকের কেন্দ্র, তাহলে এটা হচ্ছে উত্তরপ্রদেশ। ঠিক আছে, সুতকাজেন্দার পরের ম্যাপে চলে যাই। সুতকাজেন্দার হচ্ছে বালুচিস্তান, মান্ডা হচ্ছে জম্মু কাশ্মীর, আর দাইমাবাদ হচ্ছে মহারাষ্ট্র। তাহলে দেখো আমি যদি উত্তর দক্ষিণটাকে একটু যোগ করি তাহলে কতটা হচ্ছে দেখো, হিউজ এই সভ্যতার বিস্তার। এবং এদিকটাকেও যদি যোগ করে, এই ম্যাপে আর ধরবে না কারণ এখানে আলমগীরপুর দেখানো রয়েছে, অবশ্য দেখানো নেই তা নয়, এইটা হচ্ছে আলমগীরপুর, কিন্তু ওটা ভালো বোঝা যাচ্ছে না। তাহলে ভেবে দেখো যে কতটা ডিস্টেন্স কভার করছে এবং কতগুলো রাজ্য, বর্তমানে ভারত পাকিস্তানের কতগুলো রাজ্য এটাকে কভার করছে ভেবে দেখো একবার। রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, পাকিস্তানের পাঞ্জাব, সিন্ধ, বালুচিস্তান, কতগুলো রাজ্য দেখো কভার করছে এই সভ্যতা। তার মানে একটা বিরাট জায়গা জুড়ে এই সভ্যতা ছড়িয়ে পড়েছিল। তাহলে আজকে যদি আমরা এটাকে শুধু সিন্ধু সভ্যতা বলি, তাহলে তার বিস্তার যতটা হয়েছিল তার প্রতি কি অবিচার করা হয় না? সুতরাং হরপ্পা সভ্যতাটা বলাই হচ্ছে বাঞ্ছনীয়, প্রত্নতত্ত্বের নিয়ম অনুযায়ী সেটা বলা উচিত, কিন্তু সেটা না বললে খুব যে মহাভারত অশুদ্ধ হবে তা না, সিন্ধু সভ্যতা বললে ব্যাপারটা যে খুব অশুদ্ধ হয়ে যাবে তা কিন্তু নয়। এটা তো একটা সময় বলা হতো, মানে এখনো হয়, এখনো লোকে সিন্ধু সভ্যতা বলছে, বলছে না তা তো না। সুতরাং বলা নিশ্চয়ই যেতে পারে, ব্যাপারটা বললে যে খুব মারাত্মক একটা অপরাধ হয়ে যাবে তা না, কিন্তু প্রেফারেবল, ডিজায়ারেবল যে আমরা হরপ্পা সভ্যতা শব্দটাই ব্যবহার করব। অর্থাৎ এইখানে আমরা সেকেন্ড পয়েন্টে যদি একটু দেখি যে শুড বি কল্ড হরপ্পান সিভিলাইজেশন ইনস্টেড অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আমি কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে যেহেতু নজর দেব, সবকটা পয়েন্ট আমি এখানে তোমাদের আলোচনার মধ্যে, মানে আজকের আলোচনায় আমি যাব না, এখানে অবশ্য দেখতে পাচ্ছ তোমরা যেগুলো আমি আলোচনা করলাম। ইস্টার্ন মোস্ট সাইট সব থেকে পূর্ব দিকের কেন্দ্র, দক্ষিণ দিকের কেন্দ্র, সব থেকে উত্তরের কেন্দ্র এবং সব থেকে পশ্চিমের কেন্দ্র। ঠিক আছে, এইগুলো আমরা এই জায়গা থেকে দেখে নিতে পারি। লার্জেস্ট হরপ্পান সাইট, এটা অ্যাকচুয়ালি পুরনো তথ্য, এটার সঙ্গে অ্যাকচুয়ালি এখন এটা আর নেই, এখন হচ্ছে কি রাখিগড়হি। এখন হচ্ছে রাখিগড়হি। ঠিক আছে, অর্থাৎ জায়গাটা বর্তমানে কোথায় পড়ছে? হরিয়ানা। এইটা হচ্ছে সিন্ধু সভ্যতার এই মুহূর্তে সব থেকে বড় কেন্দ্র। এই মুহূর্তে সব থেকে বড় কেন্দ্র সিন্ধু সভ্যতার হচ্ছে রাখিগড়ি, এবং ভারতের মধ্যেও সব থেকে বড় কেন্দ্র ডেফিনেটলি রাখিগড়ি, কারণ হরিয়ানা ভারতের মধ্যে পড়ে। তাহলে এটা হচ্ছে ইতিহাসের কারেন্ট অ্যাফেয়ার্সের মতো আর কি। হ্যাঁ, যে একটা সময় বলা হচ্ছে মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধু সভ্যতার সব থেকে বড় কেন্দ্র, তা পাকিস্তানে পড়তো, মানে পরে, সেই কারণে অটোমেটিক আর একটা প্রশ্ন তৈরি হতো, ভারতের সব থেকে বড় কেন্দ্র কোনটি সিন্ধু সভ্যতা? তাহলে উত্তরটা হতো ধোলাভিরা। এখন এই দুটো প্রশ্নের আর কোনো মানে থাকছে না, কারণ যেহেতু রাখিগড়িকে বলা হচ্ছে এখন সিন্ধু সভ্যতার সব থেকে বড় কেন্দ্র, এটা হরিয়ানাতে, তাই সামগ্রিকভাবে পুরো সভ্যতারও বড় কেন্দ্র রাখিগড়ি এবং ভারতেরও সব থেকে বড় কেন্দ্র হচ্ছে রাখিগড়ি, কোনো সন্দেহের অবকাশ নেই। এবার টাইম লাইনটা নিয়ে একটা বিতর্ক আছে, আমরা প্রত্যেকেই জানি। এখানে তিনটে ফ্রেজ তোমরা দেখে নেবে। সিন্ধু সভ্যতার ম্যাচিওর ফেজটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, 2600 থেকে 1900 বিসি বা আরো খানিকটা পর পর্যন্ত সিন্ধু সভ্যতার পরিণত পর্যায়। তবে দেখো এক একটা কেন্দ্রের পরিণত পর্যায়ে এক এক সময় শুরু হয়েছিল এবং এক এক সময় শেষ হয়েছে, সেই জন্য এই ডেটটা হচ্ছে একটা গড়, একটা অ্যাভারেজ। সবকটা কেন্দ্রকে মাথায় রাখলে মোটামুটি একটা গড় আমরা করছি যে 2700 বা 2600 বিসি থেকে, মানে আজ থেকে 4007, মানে 4600 বা 700 বছর আগে সিন্ধু সভ্যতার পরিণত পর্যায়ে শুরু হয় এবং চলেছিল মোটামুটি আজ থেকে 4000 কি 3900 বা 3800 বছর পর। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই তিনটে ফেজের সময়কাল একত্রিত করলে আমরা পাবো 3200 থেকে মোটামুটি 1300। তার মানে বুঝতে পারছো কত দূর পর্যন্ত, মানে কতটা সময় ধরে এই সভ্যতা চলেছিল।
তো টাউন প্ল্যানিং খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এবার দেখো, আমি আর প্রত্যেকটা জায়গা ধরে ধরে তোমাদের আলোচনা করব না, আমি জাস্ট কতগুলো এক্সেপশন বা মানে স্পেশাল পয়েন্ট বলে দিই। প্রথমে তার আগে একটা জিনিস বলি, সিন্ধু সভ্যতার বিভিন্ন কেন্দ্র থেকে কি পাওয়া গেছে, বিশেষ করে ঘোড়ার হাড় কোথা থেকে পাওয়া গেছে, তুর্কটাটা। উটের হাড় কোথা থেকে পাওয়া গেছে, কালীবঙ্গান। লাঙল কোথা থেকে পাওয়া গেছে, লোথাল। এবং লাঙলের প্রমাণ কিন্তু অ্যাকচুয়ালি আমি ভুল বললাম, লোথাল নয়, কালীবঙ্গান। লাঙলের প্রমাণ পাওয়া গেছে কালীবঙ্গান এবং বনমালী থেকে। লোথালে পাওয়া গেছে ধানের নমুনা। ক্লিয়ার? লোথাল এবং রংপুর ধানের নমুনা। তো এইরকম বিশেষ কিছু জিনিস কোথা থেকে পাওয়া গেছে এগুলো প্রশ্ন আসে। যেমন বৃহৎ স্নানাগার মহেঞ্জোদড়ো, নৃত্যরত মানে মহিলা বা নর্তকী ব্রোঞ্জের তৈরি, যেটাকে আজকে আমরা ডোকরা বলি, লস্ট ওয়্যাক্স টেকনোলজিতে তৈরি, কোথা থেকে পাওয়া গেছে। কিংবা বৃহৎ শস্যাগার কোথা থেকে পাওয়া গেছে, তাহলে বৃহৎ শস্যাগার মহেঞ্জোদড়ো থেকে পাওয়া গেছে, যেটা ইটের তৈরি সব থেকে বড় ইমারত বলে মনে করা হচ্ছে মহেঞ্জোদড়ো, তাই সভ্যতা। আবার সারিবদ্ধ ছোট ছোট একাধিক শস্যাগার আমরা পেয়েছি হরপ্পা থেকে। হরপ্পা যেমন কবরের জন্যও বিখ্যাত, তাহলে প্রত্যেকটা সাইটের স্পেশালিটি আছে কিছু, সেগুলো আমাদের পড়তে হবে, সেগুলো মুখস্থ করার ব্যাপার করে বোঝানোর নেই। সাধারণভাবে শহরগুলো দুটো ভাগে বিভক্ত ছিল, শহরের উচ্চ অংশ বা দুর্গ অংশ এবং একটা শহরের সাধারণ নিচু অংশ যেখানে সাধারণ মানুষ থাকতো। এবার দেখো, ধোলাভিরা হচ্ছে এমন একটা জায়গা যার একটা থার্ড পার্ট আছে, অর্থাৎ শহরের উঁচু অংশ এবং নিচু অংশের মধ্যে একটা মধ্যবর্তী স্থান আছে, খুব গুরুত্বপূর্ণ। আবার চানহুদরও একটা ইন্ডাস্ট্রিয়াল টাউন, একটা শিল্প নগরী, সেখানে কিন্তু আমরা কোনো সিটাডেল বা দুর্গ অঞ্চল কিন্তু পাচ্ছি না, অ্যাক্রোপলিস বা সিটাডেল বা দুর্গ অঞ্চল পাচ্ছি না। এইরকম কিছু কিছু এক্সেপশন, কিছু কিছু বিষয় যেগুলো হয়তো ঠিক সেই অর্থে বোঝার কিছু নেই, সেই জন্য আমি আর বলছি না, জাস্ট মানে উল্লেখটুকু করলাম, এগুলো তোমরা পড়বে। নেক্সট বোঝার জায়গা কোনটা, খুব গুরুত্বপূর্ণ সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যের মানে নগর পরিকল্পনার বৈশিষ্ট্য আর কি, সভ্যতা না, সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার যে বৈশিষ্ট্য, সেটা থেকে যদি প্রশ্ন আসে, তার সব থেকে উল্লেখযোগ্য দিক কি, মাথায় রাখতে হবে দুটো জিনিস। একটা হচ্ছে পোড়া ইটের তৈরি ঘরবাড়ি, পাকা বাড়ি, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। অর্থাৎ শুধু বাড়ি কেন, বাড়ি, রাস্তা, এই যে আমি স্নানাগারের কথা বললাম, যাবতীয় ইমারত স্থাপত্য তারা কিন্তু তৈরি করছে ইট দিয়ে, এবং সেই ইটের কোয়ালিটি কিন্তু দুর্দান্ত, খুব ভালো ইট তারা ব্যবহার করছে। এবং এতটাই ভালো যে ভেবে দেখো, মহেঞ্জোদড়ো, যার অর্থ হচ্ছে মৃতের স্তূপ, সেই মহেঞ্জোদড়োর স্তূপ থেকে ইট বের করে ইংরেজ ইঞ্জিনিয়াররা, ব্রিটিশ ইঞ্জিনিয়াররা ওই অঞ্চলে, পাকিস্তান, আজকের পাকিস্তান, মানে তখন অবশ্য পাকিস্তান বলে কোনো জিনিস ছিল না, তো যাই হোক, সেই অঞ্চলে রেলপথ পাতা হচ্ছে যখন, সেই কাজে সেই ইটগুলোকে ব্যবহার করা হয়েছে। ভাবতে পারছো কতটা ভালো কোয়ালিটি হলে যে 19 শতক 20 শতকে দাঁড়িয়ে সেইখানে যখন রেলপথ তৈরি হচ্ছে, সেই রেলপথ তৈরির কাজে পয়সা বাঁচানোর জন্য স্থানীয় একটা ঢিবি থেকে, একটা স্তূপ থেকে ইট বের করে করে এনে সেখানে কাজে লাগানো হচ্ছে। ঠিক আছে, একটা যে কোনো পুরনো স্থাপত্য বা নির্মাণ থেকে এইভাবে কোনো জিনিসকে বের করে নিয়ে এসে নিজের মতন ব্যবহার করাকে, এটা তো একরকম নষ্ট করা, তাই না? এটাকে বলা হয় ভ্যান্ডালিজম। ক্লিয়ার? এই শব্দটা মাথায় রাখবে, এটাকে বলা হচ্ছে ভ্যান্ডালিজম। তাহলে মহেঞ্জোদড়ো কিন্তু ভ্যান্ডালিজমের শিকার। এবার মহেঞ্জোদড়ো তাৎপর্য ব্রিটিশ ইঞ্জিনিয়াররা জানতো না, এটা মহেঞ্জোদড়ো আবিষ্কারের আগের ঘটনা। সকলেই ভাবতো জায়গাটা খুব বেশি হলে তো 700-800 বছরের পুরনো, তার বেশি নয়, কিন্তু সেই জায়গাটা আসলে যে 4500 বছরের পুরনো কিংবা 5000 বছরও হতে পারে, এইটা কিন্তু কেউ বুঝতে পারেনি। তাহলে এইটা বোঝার কৃতিত্ব মহেঞ্জোদড়ো, বোঝার কৃতিত্ব রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নামটা আমি এতক্ষণ উচ্চারণ করিনি, এটা একরকম আমি অপরাধ করে ফেলেছি। দয়ারাম সাহানির নামটা উচ্চারণ করেছি, রাখাল দাসের নামটা উচ্চারণ করিনি। তাহলে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদড়োর আবিষ্কারক, তার তত্ত্বাবধানে, তার নেতৃত্বে সেখানে উৎখনন হয়েছে। এবং মহেঞ্জোদড়ো অনেকেই কিন্তু ভিজিট করেছে, এটাও প্রশ্ন আসে। এমন নয় যে মহেঞ্জোদড়ো পুরোটা মাটির নিচে চলে গেছিল, স্তূপাকার হয়ে থাকতো। এটাকে দেখে
কারুর 700 থেকে 800 বছর বা খুব বেশি হলে হয়তো 1000 বছরের পুরনো বলে মনে হতো। কিন্তু রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো থেকে পাওয়া কিছু প্রত্ন উপাদানকে যাচাই করে বুঝলেন, জহুরির চোখ যাচাই করে বুঝলেন, হাতে নিয়ে বুঝলেন একেবারেই নয়, আরো অনেক পুরনো। তারপর তো বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা, যে পদ্ধতিতে একটা জিনিসের বয়স নির্ধারণ করা হয়, তার মধ্যে খুব সাবেকি পদ্ধতিটা হচ্ছে কার্বন ডেটিং পদ্ধতি বা C14 মেথড, যেটা নিয়ে যেটা নিয়ে অনেক বিতর্ক আছে, কারণ C14-এ খুব নিখুঁতভাবে বয়স নির্ধারণ করা যায় না, কিন্তু একটা তো আইডিয়া পাওয়া যাবে। এই ধরনের মেথড ব্যবহার করে পরে দেখা গেল যে রাখালদাসের কথা সত্যি, এই জায়গাটা কিন্তু আসলে সত্যি এতটাই পুরনো। তখন সেটাকে রক্ষা করার কথা হচ্ছে। অর্থাৎ মহেঞ্জোদারো বহুদিন ধরে কিন্তু ভ্যান্ডালিজমের শিকার হয়েছে, এটা মাথায় রাখবে। তাহলে রাখালদাস বন্দ্যোপাধ্যায় হরপ্পা বা মহেঞ্জোদারোর কি বলবো কাব্যে উপেক্ষিত, ঠিক আছে, রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারোর কাব্যে, আবার বলছি, উপেক্ষিত হয়েছে। তাকে আমরা সেইভাবে মনে রাখি না। এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় কিন্তু একজন সাহিত্যিকও, তিনি কিন্তু একাধিক উপন্যাস লিখেছেন, তার মধ্যে কিছু হচ্ছে ঐতিহাসিক উপন্যাস। তার আরো অনেক কৃতিত্ব আছে, সেটা নিয়ে আজকে বলার মতো সময় নেই। তো আমরা এরপর নেক্সট পয়েন্ট একটু যাই, যেটা বোঝার মতো বিষয়। আচ্ছা, শহর পরিকল্পনাটা তো তাহলে মোটামুটি আমি একটা বলার চেষ্টা করলাম যে কোন দিকটা মাথায় রাখতে হবে। তাহলে 1 নম্বর হচ্ছে ইটের তৈরি পাকা ঘর বাড়ি বা ইমারত। ইট তৈরি করা, এগেন আমরা অনেক জিনিস ভাবি খুব সহজ, পোড়া ইট তৈরি করা, খুব ভালো কোয়ালিটির অর্থাৎ খুব ভালো মানের পোড়া ইট তৈরি করা, আগুনে পুড়িয়ে ইট তৈরি করাটা কিন্তু মোটেই খুব সহজ ব্যাপার না। এটা সিন্ধুবাসীরা নিঃসন্দেহে করতে পেরেছিল, যে কারণে সেই ইটের ইমারতগুলো আজকে এত হাজার পরেও কিন্তু টিকে আছে। মানে যেটুকু আছে সেটুকুও তো কম কথা নয়। আর দ্বিতীয় যে জিনিসটা বিশেষ করে নগর পরিকল্পনায় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে জল নিকাশি ব্যবস্থা। এত উন্নত মানের জল নিকাশি ব্যবস্থা, আবার ঢাকা দেয়া নর্দমা, যেটা তাদের স্বাস্থ্য সচেতনতার প্রতীক, এইগুলো সত্যিই খুব বিস্ময়কর। তাহলে এইভাবে আমাদের পড়তে হবে, দেখো নিজেদের পড়তে হবে বেশিটাই। সাধারণ তথ্য সেটা আজকে 3 মাস সময়ের মধ্যে আমরা তো ক্লাসে পড়িয়ে শেষ করতে পারবো না, কিন্তু এই রকম ভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে কতগুলো বোঝার জায়গা, কতগুলো কনসেপ্ট আমরা চেষ্টা করব পরিষ্কার করে দিতে, যাতে তোমাদের পড়ার কাজটা সহজ হয়, যাতে তোমরা খুব তাড়াতাড়ি একটা বই পড়ে উঠতে পারো। ক্লিয়ার? তাহলে এইরকম ভাবে আমরা পড়াশোনাটা চালাবো। কিন্তু নোটে হয়তো অনেক কিছু দেয়া থাকবে, আমি হয়তো মুখে ততটা হয়তো বলবো না। তো এইখানে দেখো ছোট করে দেয়া আছে ডান্সিং গার্ল অফ মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো থেকে প্রাপ্ত সেই নর্তকী, ব্রোঞ্জের তৈরি, লস্ট ওয়্যাক্স টেকনোলজি যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে, সেই লস্ট ওয়্যাক্স টেকনোলজি এক্ষেত্রে ব্যবহার করে এই মূর্তিটি বানানো হয়েছে। বা আরো এরকম মূর্তি রয়েছে, যেটা আজও হয়, গ্রাম বাংলায় আমরা গেলেই দেখতে পাবো যে ডোকরা তৈরি হচ্ছে 2টো জায়গায়, অবশ্য মাত্র এখন তৈরি হয় পশ্চিমবঙ্গে, অন্তত 2টো জায়গায় তৈরি হয়। একটা হচ্ছে বিকনা, যেটা বাঁকুড়ার মধ্যে পড়ে, বাঁকুড়া টাউনের পাশেই। আর একটা হচ্ছে গুসকরা, যেটা বর্ধমানের মধ্যে পড়ে। গুসকরা ঠিক নয়, গুসকরার পাশে দারিয়াপুর বলে একটা জায়গা আছে, ঠিক আছে, যেটা পূর্ব বর্ধমানের মধ্যে এখন পড়ে। সেই দারিয়াপুর গুসকরা জায়গাটা মোটামুটি আমরা চিনি, দারিয়াপুর বললে কেউ চিনবে না বলে আমি প্রথমে গুসকরার নামটা বললাম। বোলপুর যেতে গেলে গুসকরার ওপর দিয়েই ট্রেন হোক, বাস হোক, গুসকরার ওপর দিয়েই যায়, বা গাড়ি হোক। এই গুসকরা থেকে সামান্য একটু দূরে, অনতি দূরে হচ্ছে এই দারিয়াপুর, যেখানে ডোকরা তৈরি হয়। সেম টেকনোলজি। ভেবে দেখো, ডোকরা শিল্প ভারতবর্ষে তার মানে মোটামুটি আমরা বলতে পারি চোখ বুঝে কম করেও 4500 বছরের পুরনো শিল্প। ঠিক আছে, তাহলে এইরকম বেশ কিছু তথ্য আমরা পেয়ে যাব। এখানে দেখো কিভাবে গ্রেট বাথ, গ্রেট গ্র্যানারি, ব্রোঞ্জের তৈরি নৃত্যরত মহিলা, ব্রোঞ্জ ড্যান্সিং গার্ল, গ্রেট গ্র্যানারি, এইখানে আমরা দেখতে পাচ্ছি গ্রেট বাথ, এগুলো নিয়ে ডিটেলসে কিন্তু পড়তে হবে। আর একটা কনসেপ্ট আমি একটুখানি পরিষ্কার করি, এটা নিয়ে অনেকের অনেক ধোঁয়াশা হয়। সিন্ধু সভ্যতার যে বিপুল ব্যবসা বাণিজ্য, সেটা কিন্তু বিনিময় প্রথার মাধ্যমে হতো, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। সুতরাং হরপ্পার সিলগুলোকে বা সিন্ধু সভ্যতার শিলমোহরগুলোকে মুদ্রা ভাববে না। এটা কিন্তু আমি দেখেছি অনেকে ভাবে যে সেইগুলোই বুঝি মুদ্রা। না, মোহর মানে এখানে কিন্তু মুদ্রা না। সিলগুলো হচ্ছে বেসিক্যালি ব্যবসা বাণিজ্যের প্রমাণ, অর্থাৎ বাণিজ্যিক লেনদেনকে অথরাইজ করতো ওই সিলটা, যেটা এখনো হয়।
দেখবে মানে অফিসিয়াল ডকুমেন্ট আমরা কি করি, স্ট্যাম্প মেরে সিল মেরে সেটাকে অথরাইজ করি। সিল হচ্ছে বেসিক্যালি অথরাইজিং ডিভাইস, অথবা অনেক সময় সেটাকে ওই অ্যামিউলেটের মতন মাদুলির মতন করে সেটাকে হাতে বা গায়ে কোথাও পরা হতো, অর্থাৎ তার কিন্তু একটা ধর্মীয় মাহাত্ম্যও ছিল। ঠিক আছে, এবার সিলের গায়েই কিন্তু সিন্ধু সভ্যতার ভাষা রয়েছে, যেটা আমরা উদ্ধার করতে পারি। রয়েছে অনেক জীবজন্তুর ছবি, সুতরাং আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে তারা কোন জীবজন্তুকে চিনত। ঘোড়ার ব্যবহার তারা সেভাবে জানতো না, কেবলমাত্র সুরকোটাটা থেকে ঘোড়ার হাড় পাওয়া গেছে, আর কোথাও থেকে পাওয়া যায়নি। ক্লিয়ার? তাহলে সিলে কোন কোন প্রাণীকে দেখা গেছে? সব থেকে বেশি দেখা গেছে একটি কাল্পনিক প্রাণী, এক শৃঙ্গ বিশিষ্ট, যেটাকে বলা হয় ইউনিকর্ন। ক্লিয়ার? আই রিপিট, ইউনিকর্ন। আর কিছু ধর্মীয় বিশ্বাসের প্রমাণও কিন্তু মিলেছে এই সিল থেকে। এবং সব থেকে যেটা জনপ্রিয় হয়েছে, শিবের মতো একজন যোগী পুরুষ, যেটাকে মার্শাল বলেছেন প্রোটো শিব। ক্লিয়ার? তাহলে সিন্ধু সভ্যতার ভাষা, ধর্ম, ব্যবসা বাণিজ্য অনেক কিছুর প্রমাণ বহন করছে সিলগুলো। কিন্তু সিল আর যাই হোক, মুদ্রা নয়। সো বি কেয়ারফুল। সব থেকে বেশি সংখ্যক সিল পাওয়া গেছে কোথা থেকে? সব থেকে বেশি সংখ্যক সিল পাওয়া গেছে মহেঞ্জোদারো থেকে। ক্লিয়ার? সব থেকে বেশি সংখ্যক সিল পাওয়া গেছে মহেঞ্জোদারো থেকে, এবং ওই পশুপতি সিলটিও কিন্তু পাওয়া গেছে দেখো মহেঞ্জোদারো থেকে। পরিষ্কার? এছাড়াও অন্যান্য জায়গা থেকেও সিল পাওয়া গেছে। আর একটা সিলের কথা বলি, যেটাকে বলা হচ্ছে বুল সিল, হাম্পড বুল সিল, অর্থাৎ পুঁজ বিশিষ্ট যে হাড়, তার ছবিযুক্ত যে সিল, এটা কিন্তু হরপ্পা মহেঞ্জোদারো দুটো জায়গা থেকেই পাওয়া গেছে। সো বি কেয়ারফুল। ক্লিয়ার? হাম্পড বুল সিল বা বুল সিল এক কথায় সেটা কিন্তু হরপ্পা মহেঞ্জোদারো দুটো জায়গা থেকেই পাওয়া গেছে। তাহলে এইগুলো একটুখানি খেয়াল করবে। আচ্ছা, নেক্সট যেটা খুব গুরুত্বপূর্ণ বোঝার জিনিস, আমি এবার সেই জায়গাটায় আসি। এখানে দেখো আমরা আমাদের স্টাডি মেটেরিয়ালে পরপর পরপর হাইটগুলো ধরে ধরে কিছু বিবরণ আছে, কিন্তু এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা নিয়ে একটা বিতর্ক আছে। অনেকে বলছেন তিনি একদিকে পুরোহিত, আবার আরেক দিকে তিনি রাজা, অর্থাৎ তিনি প্রশাসক। দেখো, প্রত্নতাত্ত্বিক উপাদান দেখে একটা এলাকা কিভাবে শাসিত হতো এটা বোঝা খুব মুশকিল। তার জন্য আমাদের লিখিত উপাদান দরকার। মানে সেখানে রাজতন্ত্র ছিল না কি ছিল, এটা বোঝার কিন্তু আমাদের কোনো পরিষ্কার উপায় নেই। কিন্তু এই মূর্তিটি দেখে অনেকে বলছেন যে যিনি রাজা তিনি পুরোহিত, এটা কিন্তু হতে পারে। ঠিক আছে, অর্থাৎ যোগী পুরুষ, চোখটা অর্ধেক মোড়া, আবার তার মাথায় যে ফেকটির মতন জিনিসটা রয়েছে সেটা কোথাও গিয়ে কিন্তু তার এই যোগী ইমেজের সঙ্গে মিলছে না। তার মানে সে কি প্রশাসক, সে কি রাজা? এইটা নিয়ে একটা বিতর্ক আছে। বিতর্কই থাকবেন, সিদ্ধান্তে আসা যাবে না। সিন্ধু সভ্যতার প্রশাসন বা সিন্ধু সভ্যতার শাসন বৈশিষ্ট্য, এগুলো আমাদের পক্ষে নিখুঁতভাবে নির্ধারণ করা সম্ভব নয়, এটা একদম পরিষ্কার। কিন্তু অনুমান করা যায় যে এত বড় বড় শহর, এত উন্নত শহর, পরিকল্পিত শহর, সেখানে নিঃসন্দেহে পুরো প্রশাসন যথেষ্ট মানে এফিসিয়েন্টলি কাজ করতে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ থাকবে। কিন্তু তার চরিত্রটা এক্সাক্ট ঠিক কেমন, সেই পুরো প্রশাসনের বৈশিষ্ট্য বা চরিত্রটা ঠিক আসলে কি, এটা কিন্তু আমরা খুব একটা পরিষ্কার বলতে পারবো না। এইভাবে কালীবঙ্গান, এইভাবে চানহুদরো, এইভাবে ধোলাভিরা, এইভাবে লোথাল, আমরা পরপর পরপর দেখো একটা একটা করে সেন্টার ধরে ধরে স্টাডি মেটেরিয়ালে দিয়েছি। তার লোকেশন আছে, কি আবিষ্কার করেছেন, কবে আবিষ্কার করেছেন, তার স্পেশালিটি কি। যেমন এখানে দেখো রাইস হাঁস পাওয়া গেছে, আমি আগেই বলেছি লোথাল থেকে ধানের নমুনা পাওয়া গেছে। আর অবশ্যই পাওয়া গেছে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, একটা আর্টিফিশিয়াল ব্রিক ডকইয়ার্ড, ইটের তৈরি একটা ডকইয়ার্ড পাওয়া গেছে। সুতরাং এটাকে একটা বন্দর বলে মনে করা হচ্ছে। ঠিক আছে, লোথাল খুব গুরুত্বপূর্ণ। বনমালী, বনমালীতেও কিন্তু আমরা দেখব যে প্লাউ, বা বনমালীতেও দেখবো যে আমরা লাঙলের কিন্তু প্রমাণ পেয়েছি। কালীবঙ্গানের মতন বনমালীতেও কিন্তু সেটা আছে। চুরকাটাটা একমাত্র যেখানে দেখো রিমেন্স অফ হর্স বোন পাওয়া গেছে। ইকোনমিক লাইফের মধ্যে খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই প্রথম পয়েন্ট, এটা একবার একটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল আজ থেকে প্রায় বছর 8 আগে, যে সিন্ধু সভ্যতার অর্থনীতির মূল ভিত্তি কি। অনেকেই ভুল করে লিখেছিল ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য তাদের অর্থনীতির একটা খুব গুরুত্বপূর্ণ দিক, যেটা নিয়ে আমরা তো আলোচনা বেশি করি। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে কৃষি হচ্ছে অর্থনীতির ভিত্তি। আমি একটু আগেই বলেছি যে কৃষির প্রভূত উন্নতি না হলে কিন্তু শহর তৈরি হয় না। ক্লিয়ার?
তাহলে বাকিগুলো আর নতুন করে বোঝানোর কিছু নেই। তারা কি তৈরি করতো, কি বানাতো, সব থেকে গুরুত্বপূর্ণ তারা বিশ্বে প্রথম যারা তুলো চাষ করেছিল এবং তাঁত বুনেছিল। ঠিক আছে, এছাড়া আজকের পাকিস্তান, পাঞ্জাব, গুজরাট, রাজস্থান এইসব অঞ্চলে যে যে শস্য বা সবজি উৎপাদন হয়, ঠিক আছে, সেইগুলোই সে যুগেও তৈরি হতো, যার তালিকা আমরা দ্বিতীয় লাইনটায় দেখতে পাচ্ছি। এই হচ্ছে ম্যাপটা, যে ম্যাপটা দিয়ে দেখো কিভাবে স্থলপথে এবং জলপথে মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্য হতো সেটা দেখানো আছে। কিন্তু জলপথ মানে এখানে কিন্তু উপকূল ধরে ধরে বাণিজ্য হচ্ছে। সমুদ্র পাড়ি দেওয়ার মতন যথেষ্ট জ্ঞান বা সেই বিজ্ঞান বা প্রযুক্তি বা উন্নত জলযান কিন্তু ছিল না। সুতরাং যেটা হতো সেটা হচ্ছে কোস্টাল ট্রেড। সুতরাং সামুদ্রিক বাণিজ্য মানে কিন্তু এখানে কোস্টাল ট্রেড, অর্থাৎ সমুদ্র উপকূল ধরে বাণিজ্য, কনসেপ্টে যেন ভুল না হয়। সমুদ্র পাড়ি দেওয়া আর সমুদ্রের উপকূল ধরে ধরে এগোনো দুটো কিন্তু এক জিনিস নয়। কিন্তু কথাটা তো হবে একটাই যখন আমরা বলবো, সেটা হচ্ছে কি মেরিটাইম অ্যাক্টিভিটি বা সামুদ্রিক কর্মকাণ্ড, বলতে তো এইটুকুই হবে। কিন্তু জিনিসটাকে বুঝে নিতে হবে যে দুটো এক জিনিস নয়। আচ্ছা, নেক্সট যেটা আমি বোঝাবো, যেটা বুঝিয়ে আজকে মোটামুটি গল্পটা গোটাবো, এটা হচ্ছে সিন্ধু সভ্যতার ধর্ম। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই কনসেপ্টটা বুঝে নাও। দেখো, সিন্ধু সভ্যতা আজ থেকে 4,500-5,000 বছরের সভ্যতা, সুতরাং তাদের ধর্মবিশ্বাসটিও কিন্তু প্রাচীন বা আদিম বা প্রিমিটিভ। এবং এটা কিন্তু একটা খুব সুন্দর ফর্মুলা আছে, পৃথিবীর যে কোনো জায়গার পুরনো ধর্মবিশ্বাসের সঙ্গে সেটা কিন্তু মিলে যায়। সেটা কি বিষয়টা হচ্ছে, দেখো মানুষ আজ থেকে 4,500-5,000 বছর আগে পৃথিবীর প্রকৃতির ঘটনা দুর্ঘটনা কোনোটাকেই সেইভাবে ব্যাখ্যা করতে পারত না। কেন সূর্য ওঠে, কেন আকাশে চাঁদ দেখা যায়, কেন দিন হয়, কেন রাত হয়, কেন বছরের একটা নির্দিষ্ট সময় গরম পড়ে, কেন বছরের একটা নির্দিষ্ট সময় বৃষ্টি হয়, কেন একটা বছরের নির্দিষ্ট সময় শীত হয়, এইগুলো কিন্তু আমরা আজকে জানি, তখনকার দিনে মানুষ জানতো। এবার প্রাকৃতিক দুর্যোগ, কেন খরা হচ্ছে, কেন হঠাৎ বৃষ্টি হলো না, বা কেন অতিরিক্ত বৃষ্টিতে বন্যা হলো, কেন ভূমিকম্প হচ্ছে, কেন উল্কাপাত হচ্ছে, কেন সাইক্লোন হচ্ছে, কেন টর্নেডো হচ্ছে, এগুলো কোনোটাই কিন্তু মানুষ তখন জানতো না। তাহলে এই অজ্ঞানতা থেকেই তার মনে হতো যে আসলে এই সমস্ত প্রাকৃতিক ঘটনা দুর্ঘটনাগুলোকে পরিচালিত করছে একটা অদৃশ্য অলৌকিক শক্তি, এবং সবকিছুর মূলেই রয়েছে সেই অদৃশ্য শক্তি। এই যে নতুন একটা প্রাণের জন্ম হলো, মানুষ বা যে কোনো প্রাণী যে বংশ বিস্তার করে সন্তান প্রসব করে, সেখান থেকে শুরু করে কৃষিকাজ, সমস্ত পৃথিবীর যত যা কর্মকাণ্ড, ঘটনা দুর্ঘটনা, সবকিছু প্রাকৃতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সবকিছুর পেছনে রয়েছে এক অদৃশ্য শক্তি। এই শক্তি এইগুলোকে পরিচালনা করছে। তাহলে এই হচ্ছে ঈশ্বরের ধারণা, এই অদৃশ্য অলৌকিক শক্তি হচ্ছে ঈশ্বর। মানুষের বিশ্বাস জন্মেছিল সেই অদৃশ্য শক্তিটিকে যদি আমরা একটু খুশি করতে পারি, তোয়াজ করে চলতে পারি, তাহলে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আমরা বাঁচব। সেই কারণেই এই ঈশ্বর নামক বস্তুটিকে তারা হয়তো কখনো কখনো একটা রূপ দিয়েছে, মূর্তি পুজো কোনো কোনো সংস্কৃতিতে আছে, বা পরিষ্কার কোনো প্রকৃতির অবজেক্ট, একটা ধরো পাথর বা একটা গাছ বা এই ধরনের কিছু বা একটা নদী, এই ধরনের কিছুকে তারা পুজো করছে, করে সেই অদৃশ্য শক্তিটিকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। তাহলে এইভাবে অজ্ঞতা এবং প্রকৃতিকে ভয় পেয়ে মানুষ ঈশ্বরের জন্ম দিল। এইভাবেই কিন্তু বিষয়টাকে ব্যাখ্যা করা হয়। এবং এই কারণে ঈশ্বরের ধারণার সঙ্গে জড়িয়ে আছে প্রকৃতি, প্রাকৃতিক শক্তি, এবং আরো একটা জিনিস জড়িয়ে আছে, মানুষ প্রার্থনা করছে সেই অদৃশ্য শক্তির কাছে যে যেন আরো বেশি সন্তান আমরা উৎপাদন করতে পারি, পৃথিবীতে যেন আরো বেশি ফুল ফল হয়, পশুপালন আরো যেন ভালোভাবে করতে পারি, গরু ছাগল যে যে প্রাণীগুলোকে গৃহপালিত প্রাণী হিসেবে জানি, সেগুলোর যাতে আরো বংশ বিস্তার হয়। এবং বলি দেবার যে প্রথা, সেটা কিভাবে আসছে, অর্থাৎ ফসলের প্রথম শস্যটা আমি ঈশ্বরকে দিলাম, কিন্তু ফসলের প্রথম গোয়ালের প্রথম ছাগলটা বা গরুটা বা যাই হোক, মোষ, যে কোনো এই ধরনের কোনো প্রাণী যে কৃষিকাজ করতে সাহায্য করে, লাঙল টানে, যে দুধ দেয়, তার মাংসও আমরা খাই, এই ধরনের প্রাণীকে উৎসর্গ করা হচ্ছে দেবতার উদ্দেশ্যে বা দেবীর উদ্দেশ্যে, সেই প্রাকৃতিক শক্তির উদ্দেশ্যে। তাই তাকে কি করা হচ্ছে, স্যাক্রিফাইস বা
তাকে বলি দেওয়া হচ্ছে। আমি খাওয়ার আগে ঈশ্বরকে দেবো, তারপর সেটাকে প্রসাদ হিসেবে আমি খাবো। এই অদৃশ্য শক্তিকে খুশি করাটাই হচ্ছে কিন্তু প্রথম এবং প্রধান লক্ষ্য, এটা একটু খেয়াল করবে। এইভাবে প্রকৃতির সঙ্গেও কিন্তু যেমন ঈশ্বর মিশে থাকে, তেমনি কি বংশ বিস্তারের সঙ্গেও মিশে থাকে। অর্থাৎ প্রসপারিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি, এই দুটোই কিন্তু এখানে রয়েছে। আসলে তখনকার দিনে মানুষ খুব অল্প রোগে ভুগে মারা যেত, চিকিৎসা শাস্ত্র বলে সেই অর্থে কিছু নেই, পুরোটাই হাতুড়ে চিকিৎসার মতো ছিল। অনেক বেশি তখন মানুষ মারামারি কাটাকাটি করতো, যুদ্ধ করতো, খুন খারাপি অনেক বেশি হতো। আইনের শাসন বলতে যাবো যায় সেরকম তো খুব একটা তখন ছিল না। সুতরাং খুব পরিষ্কার হিসেব, বংশ বিস্তার যাতে ঠিক মতো হয় এবং প্রকৃতি যাতে কোনো বিরূপ আচরণ না করে, সেই জন্য সেই অদৃশ্য শক্তিকে পুজো করার মাধ্যমেই ঈশ্বর চেতনার জন্ম। এই হচ্ছে সোজা কথা। এই জন্যে শুধু সিন্ধু সভ্যতা নয়, যে কোনো প্রাচীন সভ্যতায় আমরা মাতৃশক্তির আরাধনা করি, কারণ নারী হচ্ছে জীবনের উৎস। প্রাকৃতিক শক্তির আরাধনা করি। সিন্ধু সভ্যতায় আমরা স্বস্তিক চিহ্নকে ব্যবহার আরাধনা করতে দেখেছি, যেটা সূর্যকে রিপ্রেজেন্ট করতে। একই রকম ভাবে নারী এবং পুরুষের যৌনাঙ্গ, এটাও কিন্তু পুজো করা হচ্ছে। অর্থাৎ লিঙ্গ এবং যোনি, এই দুটো জিনিসকেও কিন্তু সিন্ধু সভ্যতায় পুজো করা হচ্ছে। এবং অনেক প্রিমিটিভ রিলিজিয়ানেই কিন্তু ফ্যালাস ওয়ার্শিপ বা লিঙ্গ পুজো আছে যোনি পুজো, মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে যৌনাঙ্গ, যেখান থেকে মানুষের জীবন, নতুন জীবনের জন্ম হবে, সেটাকেও তারা এইভাবে পুজো করছে। এবার দেখো, বৈদিক দেবতা শিব বা মহেশ্বর, তাকে আমরা লিঙ্গরূপে পূজিত করছি, এটা কিন্তু অনেক পরবর্তীকালের ঘটনা। এটা কিন্তু অনার্য প্রভাব। অর্থাৎ লিঙ্গ পুজো কিন্তু বেদে নেই। বেদে কিন্তু শিব বা মহেশ্বর লিঙ্গরূপে পূজিত নন, সেটা অনেক 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 পরে হয়েছে, বৈদিক যুগের অনেক পরে হয়েছে। কিভাবে হয়েছে, কেন হয়েছে? এই লিঙ্গ পুজোকে টিকিয়ে রাখার জন্য হয়েছে। লিঙ্গ পুজো যেটা প্রাকবৈদিক যুগ থেকে চলছিল। অর্থাৎ কখনোই কোনোভাবেই কিন্তু এটা ভেবো না যে সিন্ধু সভ্যতার লিঙ্গটি হচ্ছে শিব, কখনোই নয়। লিঙ্গ পুজো পৃথিবীর অন্যান্য সংস্কৃতিতেও হয়েছে, কিন্তু পরবর্তীকালে একজন বৈদিক দেবতার সঙ্গে তাকে কি করা হয়েছে, একত্রিত করে দেওয়া হয়েছে, তাকে মিলিয়ে দেওয়া হয়েছে, যাতে জিনিসটা, প্র্যাকটিসটা বজায় থাকে, আর কিছু নয়। তাহলে লিঙ্গ পূজা, এটাকে আমরা কি বলছি, ফ্যালাস ওয়ার্শিপ। এটা কি? এটা হচ্ছে ফার্টিলিটি কাল্ট। এটাকে বলা হচ্ছে ফার্টিলিটি কাল্ট, যাতে মানুষ আরো বেশি বংশ বিস্তার করতে পারে। ক্লিয়ার? এই কারণেই শিবের মাথায়, শিবলিঙ্গের মাথায় মেয়েরা শিবরাত্রির দিন জল ঢালে বা দুধ ঢালে, যাই হোক না কেন, বিষয়টা হচ্ছে ফার্টিলিটির প্রশ্ন। তাহলে এই জায়গাটা বুঝে নেব। সিন্ধু সভ্যতার ধর্মে মাদার গডেস থাকবে, স্বাভাবিকভাবেই সেখানে নেচার ওয়ার্শিপ থাকবে, সেখানে লিঙ্গ পুজো থাকবে, এগুলো তো খুব স্বাভাবিক বিষয়। যজ্ঞবেদী, অগ্নি সংযোগ করে যজ্ঞ করে তারা পুজো অর্চনা করতো, মূর্তি পুজো ছিল। এইগুলো সিন্ধু সভ্যতার খুব গুরুত্বপূর্ণ কতগুলো বৈশিষ্ট্য। ধর্মে, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা দেখব, আগেই বলেছি, কোয়াসি পিক্টোগ্রাফিক বা আধা চিত্রায়িত কিছু স্ক্রিপ্ট তারা ব্যবহার করতো, যেটা এখনো ডিসাইফার্ড হয়নি, যেটা এখনো পাঠোদ্ধার হয়নি। কিন্তু লেখার স্টাইলটা কিরকম ছিল, প্রথম লাইনে বাঁদিক থেকে ডান দিকে লিখতো, পরের লাইনে আবার উল্টোটা। সরি, আমি ভুল বললাম, প্রথম লাইনে ডান দিক থেকে বাঁ দিক, হ্যাঁ ঠিকই বলেছি, পরের লাইনে বাম দিক থেকে ডান দিক। প্রত্যেক লাইনে এইভাবে ডিরেকশনটা বদলায়। এইভাবে কিন্তু আমরা এখন লিখি না, আমরা হয় এখন লিখি, বেশিরভাগই আমরা এখন লিখি এইটা, বাঁ দিক থেকে ডান দিক। আবার কিছু কিছু ভাষা উল্টোটা করা হয়, অর্থাৎ এইটা ডান দিক থেকে বাঁ দিক। উর্দু, আরবি, ফার্সি, এই শব্দগুলো এইভাবে লেখা হয়, ভাষাগুলো এইভাবে লেখা হয়। কিন্তু সিন্ধুর ভাষাটা হচ্ছে কম্বিনেশন অফ বোথ। তাহলে এইটাকে একটা টেকনিক্যাল নাম দিয়ে চিহ্নিত করা হয়, বলা হয় বুস্ট্রোফেডন। কি বলা হচ্ছে? বলা হচ্ছে বুস্ট্রোফেডন। তাহলে সিন্ধু সভ্যতা সম্পর্কে এই কনসেপ্টগুলো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম, মাথায় রাখবে। জেনারেল ইনফরমেশন আমি খুব একটা বললাম না, আরো অনেক ইনফরমেশন দেওয়া যায়। এবার এইটা তোমাদের নিজেদের পড়তে হবে, কারণ সেগুলো বোঝানো, বুঝিয়ে শেখানোর খুব কিন্তু কিছু ব্যাপার নেই। ক্লিয়ার? এবার আমরা শেষ 4-5 মিনিটে কয়েকটা নমুনা প্রশ্ন দেখে নিই, সহজ, শক্ত, মাঝারি মিশিয়ে কতগুলো নমুনা প্রশ্ন। যেমন ধরা যাক এই যে প্রশ্ন, সিন্ধু সভ্যতায় খনন করা নিচের অবশেষগুলির মধ্যে কোনটি বাণিজ্যিক এবং অর্থনৈতিক উন্নয়নের ইঙ্গিত দেয়? মৃৎপাত্র, শিল, নৌকা, ঘরবাড়ি। তাহলে আমি আগেই বলে দিয়েছি যে শিল জিনিসটা বাণিজ্যিক উদ্দেশ্যে
লেনদেনকে অথরাইজ করার জন্য ব্যবহার করা হতো। ঠিক আছে, তাহলে প্রশ্নটা ভালো করে পড়লে উত্তরটা কিন্তু দেওয়া যাবে। কিন্তু এই প্রশ্ন, এইরকম ধরনের প্রশ্ন দেখলে অনেকেই কিন্তু প্রথমে একটু ঘাবড়ে যেতে পারো। তাহলে এখানে উত্তরটা কি হবে? এখানে উত্তরটা হবে অবশ্যই সিল। ক্লিয়ার? এখানে উত্তরটা হচ্ছে বি। ঠিক আছে, এখানে উত্তরটা হচ্ছে সিল, সিলমোহর, অর্থাৎ উত্তরটা হচ্ছে এইটা। ক্লিয়ার? চলে আসবে দেখো পরের প্রশ্নে। এখানে 4টে কেন্দ্রের নাম দেওয়া হয়েছে, রংপুর, বনওয়ালি, সুতকাজেন্দার এবং আলমগীরপুর। ভালো করে দেখো, 4টে কেন্দ্রের নাম দেওয়া হয়েছে। বলতে হবে এর মধ্যে কোন কোনগুলো ভারতে অবস্থিত, এর মধ্যে কোন কোনগুলো ভারতে অবস্থিত। তাহলে আমরা জানি রংপুর ভারতে অবস্থিত, বনওয়ালি ভারতে অবস্থিত, রংপুর হচ্ছে গুজরাটে, বনওয়ালি হচ্ছে কোথায়? হরিয়ানাতে। সুতকাজেন্দার এটা কিন্তু একটু আগেই বলেছি বালুচিস্তানে, আর আলমগীরপুর উত্তরপ্রদেশে। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে সি। উত্তরটা হচ্ছে এখানে সি, অর্থাৎ এইটা 1, 2 এবং 4। ক্লিয়ার? এইটা হচ্ছে উত্তর। চলে আসবো পরের পয়েন্ট। হরপ্পা সভ্যতার নিম্নলিখিত কোন কেন্দ্রে লাঙলের ব্যবহার প্রমাণিত হয়েছে? আমি একটু আগেই বলেছি কোথায়, কালীবঙ্গান আর বনওয়ালি। এখানে বনওয়ালি নেই, থাকলে মুশকিল হয়ে যেত, মানে দেওয়া উচিত নয়। উত্তরটা হয়ে যাচ্ছে এখানে এ, অর্থাৎ কালীবঙ্গা। ওকে, চলে আসবো পরের প্রশ্নে। দেখো, সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ভালো করে ভেবে দেখো কি কি বলা হয়েছে। শহর পরিকল্পনা, জল নিষ্কাশন ব্যবস্থা, দেখতে পাচ্ছ, বলা হয়েছে সুশৃঙ্খল রাস্তা এবং পাকা বাড়ি। তাহলে এইখানে একটা কনফিউশন তৈরি হতে পারে। শেষ দুটো তো হবে না পরিষ্কার, প্রথম দুটোর মধ্যে কনফিউশন হতে পারে। কনফিউশনের কোনো জায়গা নেই। মাথায় রাখতে হবে জল নিষ্কাশন ব্যবস্থাটা কিন্তু শহর পরিকল্পনারই অঙ্গ, তাই না? জল নিষ্কাশন ব্যবস্থা বা সুয়েজ সিস্টেম পার্ট অফ টাউন প্ল্যানিং। তাই এখানে উত্তরটা বি হবে না, উত্তরটা হবে কি? উত্তরটা হবে এ। এখানে উত্তরটা হয়ে যাচ্ছে এ, অর্থাৎ এইটা হয়ে যাচ্ছে উত্তর। তাহলে এইভাবে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে এমসিকিউ, বিভিন্ন ধরনের এমসিকিউ। আমরা আমাদের ক্লাসে এইগুলো নিঃসন্দেহে আলোচনা করব। যেমন ধরো ধান চাষ কোন কেন্দ্রের সঙ্গে যুক্ত, একটু আগেই বলে দিয়েছি আমি, রংপুর আর লোথাল। তাহলে উত্তরটা এখানে হয়ে যাচ্ছে ডি, এখানে উত্তরটা হয়ে যাচ্ছে ডি। ঠিক আছে, শেষ উত্তরটা। আর একটা প্রশ্ন দেখো, হরপ্পার মানুষ নিম্নলিখিত কোন কোনগুলির ব্যবহার জানতো, কোন ধাতুগুলির ব্যবহার জানতো? তাহলে খুব পরিষ্কার হচ্ছে লোহার ব্যবহার তারা জানতো না, তাই না? লোহার ব্যবহার তারা জানতো না। এবার দেখো, লোহা বি বা সি দুটোতেই লেখা আছে, ঠিক আছে, কিন্তু তামা নয়, এটাও তো ঠিক হতে পারে না, তামার ব্যবহার জানতো। তাহলে উত্তরটা এখানে হয়ে যাবে খুব পরিষ্কারভাবে এ, অর্থাৎ সোনা, রূপো, তামা, ব্রোঞ্জ, কিন্তু লোহা নয়। এইটা হচ্ছে উত্তর। চলে আসবো পরের প্রশ্নে, কোন কেন্দ্রে ঘোড়ার চিহ্ন পাওয়া গেছে? তাহলে আমরা জানি উত্তরটা হচ্ছে সি। এবার দেখো, অন্যমনস্ক থাকলে এই সুরকোটোডা আর সুতকাজেন্দার এই দুটোর মধ্যে গুলিয়ে যেতে পারে। তুমি হয়তো ভাবছো যে আমি উত্তরটা সুরকোটোডা করলাম, অপশনটা হয়তো গোল পাকালে ডিতে। এইভাবে সিলি মিস্টেক হয় পরীক্ষার হলে, তো বি কেয়ারফুল। দুটো নাম খুব কাছাকাছি বলে এই ধরনের ভুল হতে পারে, তাহলে সাবধানে এই ধরনের উত্তর করতে হবে। উত্তরটা হচ্ছে কি? সি, সুরকোটা। আর একটা দেখো, নর্তকীর বিখ্যাত মূর্তিটি ছিল কিসের? ব্রোঞ্জের, আমি একটু আগেই বলেছি, তাও হয়ে যাচ্ছে উত্তরটা সি। আর একটা প্রশ্ন, বৃহৎ শস্যাগার হরপ্পা মহেঞ্জোদারোর মধ্যে গোলাতে পারে। হরপ্পা থেকেও শস্যাগার পাওয়া গেছে, মহেঞ্জোদারো থেকেও শস্যাগার পাওয়া গেছে, কিন্তু মাথায় রাখতে হবে বৃহৎ শস্যাগার বলতে মহেঞ্জোদারো। কারণ আমি একটু আগেই বলেছি হরপ্পার শস্যাগারগুলো ছোট কিন্তু সারিবদ্ধ একাধিক। ইনফ্যাক্ট মহেঞ্জোদারোর বৃহৎ শস্যাগার, সেটা নিয়ে অবশ্য অনেকে ডাউট, মানে সন্দেহ প্রকাশ করেছে, অনেকের কাছে ব্যাপারটা ডাউটফুল যে সেটা সত্যিই কোনো শস্যাগার ছিল কিনা। কিন্তু যাই হোক, ওটাকে শস্যাগার বলেই চিহ্নিত করা হয়েছে, বেশিরভাগ পণ্ডিত তাই বলেছেন। সেটা হচ্ছে মহেঞ্জোদারোর সব থেকে বড় ইটের তৈরি ইমারত। ক্লিয়ার? তাহলে এখানে উত্তরটা কি হয়ে যাবে? এখানে উত্তরটা হয়ে যাচ্ছে বি, অর্থাৎ মহেঞ্জোদারো হয়ে যাচ্ছে এখানে উত্তর। চলে আসবো শেষ প্রশ্নে, আজকের মতো শেষ। আমি 10টা টোকেন কোয়েশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করলাম। হরপ্পা সংস্কৃতির মানুষের জন্য নীলমণি পাথর, ল্যাপিস লাজুলির উৎস ছিল, কোথা থেকে এই জিনিসগুলো পাওয়া যেত? তাহলে এটা কিন্তু ইনফরমেটিভ কোয়েশ্চেন, এটা কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন নয়। তাহলে উত্তরটা কি হবে তোমরা লেখো, লিখে কমেন্ট করে জানাও। এইটার উত্তর কিন্তু
আমি আর দিচ্ছি না। যদিও এই উত্তরটা খুব কঠিন কিছু নয়, এইটার উত্তর তোমরা নিজেরা দেবে। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা আমাদের ক্লাসে একটা কোনো টপিক তার কনসেপচুয়াল জায়গাগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো জানাটা বিশেষভাবে জরুরি। তথ্য নিয়ে খুব বেশি ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব না, কিন্তু পড়তে তোমাদের অবশ্যই হবে। তথ্য নিয়ে ক্লাসের মধ্যে আলোচনা করলে মানে কনসেপচুয়াল জিনিসগুলো নিয়ে ব্যাখ্যার সুযোগটা কমে যাবে। হাতে সময় যেহেতু কম, নাহলে 1 বছর সময় থাকলে আমরা সবটাই পড়াতাম। এবং আমরা আমাদের প্রত্যেকটা ক্লাসের শেষে কিছু কিছু এমসিকিউ আলোচনা করব। টোকেন টোকেন এমসিকিউ, যেটা তোমাদের এমসিকিউ কিরকম হতে পারে, কত ধরনের হতে পারে, এই নিয়ে একটা খুব পরিষ্কার আইডিয়া দেবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে মোটামুটি আজকের সেশন। আমরা এই সেশনটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের একটা কোনো নতুন সেশনে, নতুন টপিক নিয়ে আসবো। টিল দেন, গুড বাই, ভালো থেকো প্রত্যেকে।